ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা বিদেশি প্লেয়ারের দিকে কিন্তু নজর রইল। তুরুপের তাস হতে চলেছে দিল্লি ম্যাচে অস্কারের জন্য। জনি কাউকোর দুর্দান্ত পারফরমেন্সে জয় এলো মুম্বাই সিটি এফসির। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে এখনও ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার মতন জায়গা রয়েছে। বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলবো, এছাড়া কথা বলবো আমরা ইস্ট বেঙ্গল দল নিয়ে, আইএসএল নিয়ে। তো বেশ ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, তো আইএসএল এর ফার্স্ট ম্যাচ উইক কিন্তু আমরা কমপ্লিট হতে দেখলাম, যেখানে মোহনবাগান প্রথম ম্যাচে 2-0 গোলে কেরালাকে হারিয়েছে। এফসি গোয়া ইন্টারকাসির ম্যাচ ড্র, ইন্টারকাসির গোলকিপারকে রেড কার্ড। জামশেদপুর মোহামেডান ম্যাচ, সেখানে কিন্তু 1 গোলে জামশেদপুরের জয়। বেঙ্গালুরু স্পোর্টিং দিল্লি, সেখানে বেঙ্গালুরুর জোড়া গোল বেঙ্গালুরু পায় প্রথম ম্যাচেই, সেখানে ম্যাচ জয় পেয়েছে বেঙ্গালুরু। কিন্তু একটা ম্যাচ পোস্টপন্ড হয়েছে, ওড়িশা এবং পাঞ্জাব ম্যাচ, সেটা পরবর্তী সময় কখনো না কখনো হবে। এবং ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড, যেই ম্যাচটা কিন্তু ম্যাচ উইক 1-এর সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচ এবং সবথেকে বড় রেজাল্টের ম্যাচ, সেখানে কিন্তু 3-0 গোলে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিতেছে। এবং মুম্বাই সিটি এফসি বনাম চেন্নাইন এফসি ম্যাচের দিকে নজর ছিল, যে প্রথম ম্যাচ মুম্বাই চেন্নাই কীরকম হয়। সেখানে মুম্বাই কিন্তু আবারও ম্যাচ জিতেছে। ম্যাচ হয়তো ড্র হয়ে যেত, কিন্তু প্রীতম কোটাল স্ট্রাইকারের মতন গোল যদি না করতো, ভাই প্রীতম ওটা কীভাবে মানে ওই দিকে হেড করতে পারে, হেড দিয়ে মানুষ বল বাইরে বার করে দেয়, নিজের গোলেই বল ঢুকিয়ে দেয়, ওন গোল হয়ে যায়। জনি কাউকোর ক্রসটা তো দুর্দান্ত ছিল। এছাড়া কাউকোর যে টোটাল পারফরমেন্স খুবই ভালো কিন্তু ছিল। হ্যাঁ, চেন্নাইন এফসি অনেক বেটার খেলার চেষ্টা করেছে। চেন্নাইন এফসি বল অনেক নিজেদের কাছে রাখছিল, অ্যাটাককে অ্যালবার্টো নাগুয়েরা বেশ যথেষ্ট পজিটিভ লেগেছে। তারা 15টা কর্নার পেয়েছিল, মুম্বাইয়ের উপর পুরো চাপ রেখেছিল, সেখানে 15টা কর্নার থেকে গোল করতে পারে না। এছাড়া তাদের যদি আমরা কথা বলি, শট কিন্তু ছিল 6টা, যেখানে মুম্বাই কিন্তু অল্প সময়ের মধ্যে 9টা শট করে দিয়ে চলে যায়। দুটো দলই শট অন টার্গেট দুটো করে করেছে, কিন্তু ম্যাচ জিতে নিল মুম্বাই। আর এই নিয়ে মুম্বাই কিন্তু চেন্নাইকে 15 বার হারিয়েছে। মানে মুম্বাই চেন্নাই এখানে খেলা, মানে এখানে মুম্বাই জিতবে এরকম একটা ব্যাপার হয়েই গেছে, যে একদমই কিন্তু চেন্নাই সেই জায়গায় দাঁড়াতে পারছে না। এটা কিন্তু খুব খারাপ একটা বিজ্ঞাপন, যে চেন্নাইন এফসি যারা কিন্তু একটা সময় পুরো ফুটবলটাকে ডমিনেট করতো আইএসএল এর শুরুর দিকে, সেখানে চেন্নাইন এফসি এরকম একদম মুখ থুবড়ে পড়ছে। এটা খুব একটা ভালো লাগছে না। চেন্নাইকেও কিন্তু কামব্যাক করতে হবে। যাই হোক, এই সিজনে তো আর চেন্নাইয়ের পক্ষে মুম্বাইকে হারানো সম্ভব নয়, পরের সিজন থেকে কিন্তু অন্তত মুম্বাইকে তাদের হারাতেই হবে, এরকম একটা তাদের মনোভাব নিয়ে খেলতে হবে। এবং প্রথম ম্যাচের নিরিখে জনি কাউকো অনেকদিন বাদে আইএসএল খেললো, আমার তো দেখে বেশ ইমপ্রেসিভ লেগেছে এবং এটা ভালো হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। এবং আজ থেকে কিন্তু ম্যাচ উইক 2 শুরু হয়ে যাচ্ছে। 13টা ম্যাচ উইকের মধ্যে দ্বিতীয় ম্যাচ উইকে আমরা চলে এলাম, এবং সেখানে কিন্তু আজকে প্রথম যেটা ম্যাচ, সেখানে মোহামেডান তারা ঘরের মাঠে খেলবে এফসি গোয়ার সঙ্গে, যেটা কিন্তু খেলা হবে কিশোর ভারতী স্টেডিয়াম থেকে সন্ধ্যা 7:30 থেকে। প্রথম ম্যাচে আমি বলবো মোহামেডান 1 গোলে হেরেছে, এবং সেই গোলটাও কিন্তু মাধিতালালের কাছ থেকে দেখেছিলাম, কিন্তু মোহামেডানের প্লেয়ারের গায়ে ডিফ্লেক্ট হয়ে তারা কিন্তু গোল হজম করেছিল। গোয়া তুলনামূলক একটু ভালোই দল, কিন্তু তাদের বিদেশি প্লেয়ার তো খুব একটা নেই। ডিফেন্সে পলমরিনো এবং অ্যাটাকে ড্র্যাজিচ ছাড়া বিদেশি প্লেয়ার নেই। তো সেক্ষেত্রে যদি আজকে একটু মোহামেডান ঘরের মাঠে হোম সাপোর্ট তো পাবে কিছুটা, এবং তারা যদি একটু বেটার পারফরমেন্স করতে পারে, তো দ্বিতীয় ম্যাচে কিন্তু তারা সিঙ্গেল পয়েন্টও তুলতে পারে বলে আমি তো আশা করছি। এবং অবশ্যই এই ম্যাচ থেকে মোহামেডানের কামব্যাক করা উচিত, কারণ প্রথম ম্যাচে এই একটা গোল বাদে কিন্তু মোহামেডান ভালো ফাইট দিয়েছিল। তো আজকে ফাইট নয়, সঙ্গে যদি একটা বা 3টে পয়েন্টও আসে, তাহলে কিন্তু সেটা মোহামেডানের জন্য যথেষ্ট ভালো হবে। এবং আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গলের বিকেলে ম্যাচ রয়েছে। ম্যাচের টিকিট কিন্তু অনলাইন অফলাইন পাওয়া যাচ্ছে, স্ক্রিনে দিয়ে দেবো, সেই মতন তোমরা যাও, গিয়ে টিকিট রিডিম করো, গিয়ে টিমকে সাপোর্ট করো। এবং মোহনবাগান চেন্নাই ম্যাচেরও কিন্তু অনলাইন টিকিট ছেড়ে দেওয়া হয়েছে, সেই টিকিটও তোমরা যাও, গিয়ে কালেক্ট করো, গিয়ে একটু টিমকে সাপোর্ট করো। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু আইএসএল এর আপডেটের বাদবাকি আপডেট, অর্থাৎ ট্রান্সফার নিউজ নিয়ে। তো প্রথমেই আমরা কথা বলবো একটু কেরালা ব্লাস্টার্স দল নিয়ে, কারণ কেরালা এই সিজনে তাদের
ছজন বিদেশি প্লেয়ারকেই কিন্তু ছেড়ে দিয়েছে আইএসএল শুরু হওয়ার আগে, সেই জায়গায় নতুন কিছু বিদেশি প্লেয়ার নেওয়া হয়েছে। এবার দুজন প্লেয়ার যাদের কিন্তু লোন আউট করা হয়েছিল, যাদের সাথে কন্ট্রাক্ট ছিল কেরালা ব্লাস্টার্সের, তো সেই জায়গায় আমরা কথা বলবো নোয়া সাদুয়ের কথা। তো 32 বছর বয়সী মরক্কোর এই উইঙ্গার কাম স্ট্রাইকার প্লেয়ার কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও তাকে কিন্তু ইন্দোনেশিয়া সুপার লিগে তাকে লোন আউট করা হয়েছিল। এবার যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে, নোয়া সাদুই কিন্তু আর কেরালার সঙ্গে অন্তত কন্টিনিউ করতে চায় না, সে কেরালাতে আর খেলবে না বলে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট কিন্তু নোয়া করে নিয়েছে। নোয়া দেখতে গেলে এই মুহূর্তে সে ইন্দোনেশিয়াতে খেলছে, ইন্দোনেশিয়াতে খেলা শেষ হয়ে গেলে সে ফ্রি প্লেয়ার হয়ে যাবে। আর নোয়ার মতন প্লেয়ারকে যে কোনো আইএসএলের দল লুফে নেবে, কারণ প্লেয়ারটার এখনও 32, এখনও 3টে সিজন আরামসে সে ভালো পারফরমেন্স করে দেবে। তাকে আমরা গোয়ার জার্সি গায়ে 54 ম্যাচে 29টা গোল 16টা অ্যাসিস্ট করতে দেখেছি। কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে 28 ম্যাচে 14টা গোল 7টা অ্যাসিস্ট, মানে 28 ম্যাচে 21টা গোল কন্ট্রিবিউশন, যেটা কিন্তু একটা অনবদ্য রেকর্ড। তো এই প্লেয়ারের দিকে অবশ্যই যে কোনো দল ঝাঁপাবে। তো এই প্লেয়ার কিন্তু সামনে যে সামার ট্রান্সফার উইন্ডো আসছে, সেখানে একটা হট টার্গেট হবে যে কোনো দলের জন্য। লাইক বেঙ্গালুরু তো ঝাঁপিয়ে পড়বে নোয়াকে নেওয়ার ব্যাপারে, ইস্টবেঙ্গলও নজর রাখতে পারে, বা আরও অন্যান্য দলগুলোও কিন্তু এই নোয়াকে নেওয়ার ব্যাপারে নজর রাখতে পারে। ফ্রি প্লেয়ার হিসাবে নোয়াকে পাওয়ার একটা সম্ভাবনা তো রয়েইছে। তো এই জায়গাতে কেরালার দলের কিন্তু এই মুহূর্তে 5জন বিদেশি প্লেয়ার রয়েছে, তারা কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারকে খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তো সেই জায়গাতে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে একজন বিদেশি প্লেয়ারের নাম জুড়েছে, যাকে কিন্তু আমরা এর আগেও কেরালার টার্গেট হতে দেখেছিলাম, এমনকি ইস্ট বেঙ্গলেরও টার্গেট ছিল। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 33 বছর বয়সী নেদারল্যান্ডের ফরওয়ার্ড অ্যালেক্স সাল্ক। তো এই অ্যালেক্স সাল্ককে নিয়ে নতুন করে কিছু বলার নেই, নো ডাউট একজন দুর্দান্ত মানের প্লেয়ার। নেদারল্যান্ডের বয়সভিত্তিক দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব কেরিয়ারে কিন্তু সে নেদারল্যান্ড ছাড়াও কিন্তু সে স্পেনে খেলেছে, চীনে খেলেছে, পর্তুগালে খেলেছে, এমনকি নানান বড় বড় লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং যেখানেই খেলেছে কেন সেখানে সুনামের সাথে এই অ্যালেক্স সালকে খেলতে দেখেছিলাম। টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু তার 400-র ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে 125 গোল 44টা অ্যাসিস্ট, একটা যথেষ্ট ভালো রেকর্ড। কিন্তু সে ইনজুরি থেকে রিকভারি করছে, মূলত ফ্রি প্লেয়ার রয়েছে। ইস্টবেঙ্গলও ইনকোয়ারি করেছিল, কথাবার্তা চালিয়েছিল, কিন্তু একজন ইনজিওর্ড প্লেয়ার যে রিকভারি করছে তাকে নেওয়ার কোনো রিস্ক নেয়নি। তো এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স হয়তো সেই রিস্কটা নিতে পারে, তারা কিন্তু এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালিয়েছে। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কেরালা ব্লাস্টার্সের ষষ্ঠ বিদেশি প্লেয়ার সাইন হয়ে যাবে, সেরকমটাই আশা করা হচ্ছে। তো এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার অ্যান্টনের কথা বলি, তো অ্যান্টন প্রথম দিনের যে অনুশীলন করেছে, যেখানে কিন্তু তাকে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। তার পরিসংখ্যান নিয়ে আমরা অলরেডি একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, যারা সেই ভিডিওটা এখনও দেখোনি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, একটু দেখে নিও। এবং এর আগেই আমরা তাকে নিয়ে যা আপডেট শেয়ার করেছিলাম সেটাই কিন্তু সে মাঠে এবার করে দেখাচ্ছে। তার বাঁ পাটা কিন্তু একদম দুর্দান্ত, পুরো বাঁ পায়ে একটা জাদু রয়েছে, এবং প্লেয়ারটাকে যদি উইঙ্গার কাম স্ট্রাইকার খেলানো হয় বা সেকেন্ড স্ট্রাইকারে খেলানো হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল উপকৃত হবে। সেটা কিন্তু তাকে প্রথম দিনে খেলা দেখেই বোঝা গেছে। ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং, এবং এত তাড়াতাড়ি সে যে দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কারণ অনেক দিন আগেই সাইন হয়ে গেছিলো, সে রীতিমতন প্র্যাকটিস করে সে এসেছে, এবং তার মোটামুটি ফিটনেস নিয়েও খুব একটা চিন্তার কোনো ব্যাপার নেই। মেডিকেল টেস্টেও সে সম্পূর্ণরূপে একদম ফিট অ্যান্ড ফাইন হিসাবে নির্বাচিত হয়েছে, এবং প্রথম দিনে যেরকমভাবে ইউসুফের সঙ্গে সে মেলবন্ধন করে ভালো প্র্যাকটিস করেছে, আজকেও প্র্যাকটিস করবে। তো কালকে ম্যাচ রয়েছে, তো সেক্ষেত্রে এই অ্যান্টনকে প্রথম একাদশে রাখার একটা সবথেকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ইস্টবেঙ্গল শিবিরের যে মোহাম্মদ রাকিবকে নিয়ে যেটা একটা ব্যাপার, রাকিবকে অবশ্যই সেকেন্ড ম্যাচে বেঞ্চে দেখা যাবে, ফার্স্ট 11-এ রাখা যাবে কিনা সেটা কিন্তু কোচ সম্পূর্ণ তাকে দেখে নির্বাচন করবে। সে কিন্তু এখনও পর্যন্ত পূর্ণ মানে দমে সে প্র্যাকটিস শুরু করেনি, এবং নাওরে মহেশ সিংও তার আরও একটা দুটো ম্যাচ পর থেকে তাকে অল্প বিস্তর গেম টাইম দিয়ে দেখা যাবে। মহেশের তো খুব বড় কিছু ইনজুরি নয়, তার মূলত একটু রেস্ট হলেই সেটা ঠিক হয়ে যায়, সেই সময়টা কিন্তু কোচ দিতে চাইছে। এবং এছাড়া কেভিন সিবিলেকে নিয়ে অনেকে জানতে চাইছিলে। কেভিনের ব্যাপারটা যেরকমটা শোনা যাচ্ছে, সে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কলকাতায় আসবে, তারপর তার আরও কিছু টেস্ট হবে, তারপর বাদবাকি সময়টুকু সে কলকাতাতে রিকভারি করবে। তো তার 6টা ম্যাচ তো সে মিস করার একটা চান্স তো দেখাই যাচ্ছে। একটা ম্যাচ হয়ে গেছে, এখনও প্রায় 4-5টা ম্যাচ সে মিস করতে পারে, এবং তারপর তাকে পাওয়া যাবে কিনা সেটা
সে কলকাতায় এলে বোঝা যাবে। এখনই কেভিনকে নিয়ে কিছু পজিটিভ আপডেট আসেনি যে তোমাদের মধ্যে শেয়ার করব। তো ব্যাস এই আপডেটগুলোই ছিল এই ভিডিওতে দেওয়ার। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।